কিন্তু আসলে রিলেশন না থাকলে খেলার কম্পিটিশনটাও কিছুটা থাকে। সব টিমগুলো তখন ওই মরিয়া থাকে না যে কে সেফ হবে বা কে চ্যাম্পিয়ন হবে। তামিম ইকবাল এসে আসলে ক্লাবগুলোর সাথে বসলো এবং সুন্দর করে আমরা দেখলাম যে একটা সময়সূচি নির্ধারিত হয়ে গেল, মাঠে গড়াচ্ছে খেলা। আমিনুল ইসলাম বুলবুল তো আপনার সাথে বসছে বা আপনারা বসেছেন কিনা আমি জানি না, মানে আসলে সেই জায়গাটা কি সমস্যা হয়েছিল বা ক্লাবগুলো মাঠে খেলা গড়াচ্ছিল না কেন? একটু আমরা আজকে ঘরোয়া ক্রিকেট নিয়ে কথা বলতে চাই। অনেকদিন পর ঘরোয়া ক্রিকেট ফিরছে, ডিপিএল নিয়ে একটা শঙ্কা ছিল, সেই শঙ্কা কাটিয়ে উঠিয়ে আপনারা আবার মাঠে ফিরছেন, এটা নিশ্চয়ই একটা ভালো লাগার জায়গা। অবশ্যই ভালো লাগার জায়গা। খেলাধুলার মাঠে যদি খেলাধুলাই না হয় তাহলে কিন্তু আসলে কোনো কিছুরই ভ্যালু নাই। আর ঢাকা প্রিমিয়ার লিগ বলতে হলে বাংলাদেশের সবচেয়ে সেরা লিগ, এটার উপরেই কিন্তু ডিপেন্ড করে যে আমার ন্যাশনাল প্লেয়াররা যায় বা বাংলাদেশের সবচেয়ে বড় লিগই এটা। এখানে যারা পারফর্ম করে তারাই কিন্তু দেখবেন যে ফিউচার ন্যাশনাল টিম, এই টিম বা ভালো ভালো জায়গায় খেলে, কিন্তু এরাই কিন্তু দেশকে আর কি রিপ্রেজেন্টেটিভ করে। সো প্রিমিয়ার লিগ অবশ্যই ভ্যালু আছে এখন, যেহেতু শুরু হচ্ছে এই মাসে। সো ইনশাল্লাহ প্ল্যান আর নেক্সট মান্থে ফার্স্ট উইক হয়তো বা তারা স্টার্ট। আমরা যতটুকু জানতে পেরেছি হয়তো 4 তারিখ থেকে হয়তো মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ। নেক্সট মান্থে ফার্স্ট উইকে আর কি, বাট ডেটটা এখনো স্পেসিফিক ফিক্সড করে নাই। বাট একটা শঙ্কাও তৈরি ছিল, কিন্তু একটা শঙ্কাও ছিল যে ডিপিএল এবার হবে কিনা, সেটা আসলে আপনাদেরকে একটু উদ্বেগের তৈরি করেছে। না, এটা শঙ্কা ছিল একটা ফার্স্ট, যখন তামিম প্রেসিডেন্ট হয়ে চলে আসছে তখন এসে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ। তো আমাদের সাথে সেদিন মিটিং ছিল সব ম্যানেজারদের প্লাস আর কি সব ক্লাব ম্যানেজারের সাথে, বোর্ড প্রেসিডেন্টের। তো সে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে যে ঢাকা প্রিমিয়ার লিগ কীভাবে আগে তাদের শুরু করা যায়, যেহেতু অলরেডি অনেক লেট হয়ে গেছে। বাট যদি নেক্সট মান্থে ফার্স্ট উইকে শুরু করে যায় তো ইনশাল্লাহ হোপফুলি ভালো মতো শেষ করতে পারবে। প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগের যে খেলাগুলো হয়েছে সেগুলো আমরা দেখলাম যে হচ্ছে রেলিগেশন নেই কোনো। ঢাকা প্রিমিয়ার লিগ এরকম কোনো কিছু আছে? হ্যাঁ, ঢাকা প্রিমিয়ার লিগেও এবছর রেলিগেশন নাই, এটা একটা দিক। কিন্তু আসলে রেলিগেশন না থাকলে খেলার কম্পিটিশনটাও কিছুটা থাকে। সব টিমগুলো তখন ওই মরিয়া থাকে না যে কে সেফ হবে বা কে চ্যাম্পিয়ন হবে, বা চ্যাম্পিয়নের একটা ফাইট থাকবে আর কি। বাট রেলিগেশন এই বছরটা নাই, যেটা শুনেছি। এই বছর যদি রেলিগেশন না থাকে, আরেকটা তো শঙ্কার জায়গা তৈরি হয়, দ্বিতীয় বিভাগ থেকে যারা প্রথম বিভাগে উঠেছে এবং প্রথম বিভাগ থেকে এবার যারা দুইটা দল যে উঠেছে ডিপিএল এ, সেই জায়গায় কি আগামী বছর 14 দল নিয়ে হবে? এখন সেটা ডিসিশন এখনো আসে নাই। বাট এবছর কোনো টিম নামবে না আর কি, যারা ছিল মানে কোনো টিম অবনমনও হবে না বা কাউকে উঠাবেও না। এখন নেক্সট ইয়ারে ওইটা ডিসিশন যে কি করবে এই প্রিমিয়ার লিগের শেষে হয়তো তারা এটা নিয়ে বসবে আর কি। সেটা কি আপনাদের যে দলগুলো আছে সেগুলোর সাথে আলোচনা করে নেবে নাকি বোর্ড প্রেসিডেন্ট আসলে নিজেই নিজের বোর্ডের সাথে ডিসিশন? বাট ক্লাবের সাথেও তো ডেফিনেটলি তারা বসছে, দুইবার অলরেডি বসছে, গতকালও বসছে, তার আগে প্রিমিয়ার ডিভিশন টিম নিয়ে বসছে, যেহেতু এবার সিঙ্গেল লিগ হবে ঢাকা প্রিমিয়ার লিগ। সো এখানে অবনমন নাই কোনো টিমেরই। সো সেটা এখন যেহেতু নাই, সেহেতু ওইখান থেকে ওঠানোর কোনো সুযোগ আমার মনে হয় নাই। তারপর তাদের একটা ডিসিশন আর কি। একটু আপনার দল নিয়ে জানতে চাই। হান্নান সরকারকে আবারও আপনার ব্যাক করিয়েছেন। হ্যাঁ, গত বছর তো আমরা চ্যাম্পিয়ন টিম, মাশাআল্লাহ গত বছর আমরা ভালো টিম করছি, এই আমাদের ভালো খেলছে সবাই। এবছর হান্নান আছে, হান্নানই টিম গুছাইছে অলরেডি। এটা গুড কোচ, মানে ও খুব গোছানো কাজ করতে পছন্দ করে আর কি। আর এবছর টিমটা মোটামুটি আশা করি ভালো হবে। হান্নান ভাই তো আগেরবার চ্যাম্পিয়ন হওয়ার পরে শুনেছিলাম যে অন্য ক্লাবে চলে গেছে বা চুক্তি করেছে, সেখান থেকে কিভাবে মানে ফিরালেন কিভাবে তাকে, সেই গল্পটা একটু শুনতে চাই। আচ্ছা, এখন তো কোচে আসলে ও ফার্স্টে যেটা হয়েছিল যে লিজেন্ড অফ রূপগঞ্জে শুনছিলাম যে ওইখানটা টিম গুছাবে, বাট তারা হয়তো বা ওই মানে টিম এবছর করবে না। দেন হান্নান হয়তো বা সবসময় ও তো কম্পিটিশন থাকতে চায় এবং ভালো টিম গুছাই চায় এবং ভালো কোচ হিসাবেও চায় যে টিম রেজাল্ট করুক। সো ওই দিক থেকে আবানি যেহেতু ওর একটা এখানে একটা উইকনেস আছে বা আছে, সো আবার আবানিতে ব্যাক করেছে আর কি। মানে আসলে তাকে রাজি করাতে আপনাদের কোনো বেগ পোয়াতে হয়েছে কিনা বা আপনাদের কোনো সেকেন্ড থট ছিল কিনা যখন দেখলেন যে হান্নান সরকার চলে গেছে? নিশ্চয়ই আপনারাও একটা চিন্তা করেছেন যে নতুন করে আপনাদের দলটাকে কীভাবে সাজাবেন, কোচ, সেই পরিকল্পনাগুলো নিশ্চয়ই ছিল। হ্যাঁ, সেটা অবশ্যই ছিল। হান্নান যেহেতু চলে গেছে, হান্নানও আমাদের বিহাইন্ডের টিমের সাথে ছিল, যেহেতু আবানি গত বছরও ভালো মানে সাথে সবসময় ছিল। এবছর টিমে গোছানো যখন ও ছিল না তখনও আমাদের হেল্প করছে যথেষ্ট, যে কীভাবে নেক্সট মানে এই বছর টিমটা করা যায়। যখন ও চলে আসছে তখন আর ব্যাকআপ চিন্তা ভাবনা করার কিছু নাই। সো ও এসেই আবার পুরোটা ওইভাবে বসাইছে আর কি। দলটা কেমন গড়েছে এখন পর্যন্ত? কাদেরকে আপনারা পেয়েছেন? এখন তো আশা করি ভালো দলই করেছি আমরা, ইনশাল্লাহ চ্যাম্পিয়ন ফাইটই দিব, যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এখানে আমাদের ভালো টিম হয়েছে, সৌম্য আসছে, তারপরে মুস্তাফিজও আছে, শরীফুল আছে পেস বোলার, আপনার সাবির রহমান আসছে, তারপরে খালেদ আছে, মানে পেজ অ্যাটাকটাও আমার 3টা সিনিয়র পেজ অ্যাটাক আছে, এবং মিডল অর্ডার মোসাদ্দেক আছে আমাদের, এবং শান্ত ন্যাশনাল টিমের হয়তো বা সিরিজ শেষে ও খেলবে যখন ও ফ্রি হয়ে যাবে আর কি। সবকিছু মিলে আগের যে যারা আপনার পারফর্ম করেছে তাদেরকে সবাইকে ধরে রেখেছেন, নতুন করে মুস্তাফিজ সমুদ্রের ইনক্লুশন? জি হ্যাঁ, আগে যারা পারফর্ম করছে তারা সবাই আছে, জিসান আছে, ইয়াং স্টারও আছে। বাট নতুনের মধ্যে আমার পেজার একটা পুরোটাই চেঞ্জ হয়েছে। এখানে শরীফুল ঢুকছে, মুস্তাফিজও ঢুকছে এবং খালেদ আসছে আর কি। শরীফুল আছে? জি, শরীফুল ইসলাম। শরীফুলকে পিএসএল এবার কেমন দেখলেন? তো ভালো বলার, ওইখানেও ভালো করছে।
মানে ও তো ওর জায়গা সবসময় একটা রিদমেই থাকে আর কি। তো আশা করি ইনশাল্লাহ এখানেও ভালো করবে আর কি। এখন পর্যন্ত যেভাবে দল গঠন করছে অন্যান্য দলগুলোও আপনাদের প্রতিপক্ষ যারা আছে তারাও তো নিশ্চয়ই নিজেদের মতো করে দল গঠন করছে। হ্যাঁ, মোহামেডানও ভালো টিম করছে, এখানে যতটা বাজার শুনছি মোহামেডানও ভালো টিম করছে, তারপরে প্রাইম ব্যাংকও আছে, আরও তো কয়েকটা টিম আছে। এখন এখানে যেহেতু রেলিগেশন নাই, সেহেতু যারা ভালো গোছাবে তারা চ্যাম্পিয়ন ফাইটের জন্যই টিমটা করবে আসলে। এখন চ্যাম্পিয়ন ফাইটটাই নেই কিন্তু ফাইট, রেলিগেশন যেহেতু টিম নামবে না, সো এখানে আর কোনো মনে হয় না ফাইট হবে। যারাই খেলবে এখন সবাই চ্যাম্পিয়নের জন্যই চেষ্টা করবে আর কি। এখন 12টা দল তো আসলে চ্যাম্পিয়ন হতে পারবে না। দুইটা দল যদি যারা নিচের দিকে যারা রেলিগেশনের চিন্তা থাকতো যাদের, বা পরের দিকে হয়তো বা 6টা ম্যাচ গেলে বা 7টা ম্যাচ গেলে আপনারা বুঝতে পারতেন অনেকে যারা নিচের দিকে থাকতো তাদের একটা চিন্তা থাকতো কীভাবে আরেকটু ভালো করা যায়। অনেক সময় আমরা অঘটন দেখতাম যে বড় টিমগুলোকে তারা হারিয়ে দিত নিজেদের, সেই জায়গাগুলোকে একটু মিসিং। এইখানে একটু কম্পিটিশনের একটু এখানে অভাব আপনার থাকতেই পারে, কারণ যেহেতু হারার ভয় নেই বা নামার ভয় নাই, হারার ভয় আছে কিন্তু নামার ভয় নাই, সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা রিল্যাক্স আছে। আর নাহলে ওইখানে আপনার কম্পিটিশন একটু তো এখানে ব্যাঘাত হয়। আর যেহেতু এই বছরটা লিগ হওয়ারই একটা সংখ্যা ছিল যে লিগ হবে কিনা, সেখান থেকে লিগটা শুরু করতে পারছে আর কি। বাট যেহেতু আগের লিগগুলো মানে কমপ্লিট হয় নাই, যেমন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন বলেন, ওইখানে কিছু টিম খেলছে কিছু টিম খেলে নাই, সো ওইখানে একটা কনফ্লিক্ট রয়েই গেছে আর কি। সো ওগুলো সব কিছু বিবেচনা করেই তারা এটা ডিসিশন নিছে আর কি এবার, যে এবছর কোনো টিমই হয়তো নামবে না, বাট অ্যাটলিস্ট খেলাটা মাঠে করাক আর কি। আচ্ছা, আবার একটু শুরুতে ফিরতে চাই। আপনারা যখন বলছিলাম যে শঙ্কার কথা, যে আপনাদের এবার ডিপিএলটা হবে কিনা সেই শঙ্কাটা, সেখান থেকে আপনাদের সাথে যখন তামিম ইকবাল প্রথমবার মিটিং করে, সেখানে আসলে কী ধরনের আলোচনা হয়েছে বা আপনাদেরকে আসলে রাজি করাতে হয়েছে কিভাবে, বা আপনারা কিভাবে, তার কাছে কি প্রস্তাব ছিল ক্লাবগুলোর পক্ষ থেকে? হ্যাঁ, ক্লাবগুলোর পক্ষ থেকে আসলে যখন ওরা চিঠি দিল ক্লাব থেকে জানা যে সে বসবে, যখন সে বোর্ড প্রেসিডেন্ট হয়ে আসলো, এবং প্রত্যেকটা ক্লাবই এখানে আগ্রহী দেখাইছে খেলার জন্য, কেউ এখানে মানে অনাগ্রহী ছিল না যে তারা খেলবে না লিগ। সো এখানে ডিসিশনটা যেভাবে হবে, যেরকম আমাদের গত বছর রিজার্ভ ডে ছিল না, এই বছর সিঙ্গেল লিগ করছে প্লাস রিজার্ভ ডে করাইছে, যেহেতু বৃষ্টির সিজন, যে কোনো দিন অঘটন ঘটতেই পারে বৃষ্টি, তো সো একটা দিন আমাদের রিজার্ভ ডে আছে, সেই হিসাবে আমাদের সিঙ্গেল লিগ প্লাস একটা রিজার্ভ ডে তারা এখানে সবাই মানে অ্যাগ্রি করছে আর কি। আর এমনিতে আপনাদের কোনো প্রস্তাব ছিল কিনা নিজেদের ক্লাবের পক্ষ থেকে? আমাদের প্রস্তাব ছিল, ক্লাবের পক্ষ থেকে সবাই এগ্রি করছে যে এখন খেলাটা যত তাড়াতাড়ি করা যায়, সেই মিনটাইম হয়তো বা শুরু হওয়ার কথা ছিল এই মাসের শেষেই, 25 তারিখ ইন বিটুইন এরকম একটা ডেট তখন হয়েছিল, কিন্তু বিসিএলের একটা ম্যাচ হয়তো আমাদের আগে করবে, যেহেতু সামনে টেস্ট টিমের খেলা আছে, সো ওরা একটা প্রিপারেশন নিয়ে যেতে পারবে আর কি। একটা 4 ডে এখানে খেললে দেন ওরা ন্যাশনাল টিম তো টেস্ট টিম খেলবে, নেক্সট মান্থে টেস্ট ম্যাচ আছে ওদের, সো ওরা একটা প্রিপারেশন নিয়ে গেলো, ওরাও টেস্ট টিমে চলে গেলো, আর রেস্ট অফ দ্য আবার সাদা বলে আপনার ওয়ান ডে এবং ফরম্যাটে চলে আসতে পারলো আর কি। সো সবার জন্য এখানে একটা সুযোগ সে করে রাখছে আর কি। একটা প্রশ্ন আমি করতে চাই যদি অ্যালাউ করেন, সেটা হচ্ছে তামিম ইকবাল এসে আসলে ক্লাবগুলোর সাথে বসলো এবং সুন্দর করে আমরা দেখলাম যে একটা সময়সূচি নির্ধারিত হয়ে গেল, মাঠে গড়াচ্ছে খেলা। আমিনুল ইসলাম বুলবুল তো আপনার সাথে বসছে বা আপনারা বসেছেন কিনা আমি জানি না, মানে আসলে সেই জায়গাটা কি সমস্যা হয়েছিল বা ক্লাবগুলো মাঠে খেলা গড়াচ্ছিল না কেন? এটা আসলে আগের একটা ইস্যু ছিল এরকম না, আমাদের সাথে তারা ওইভাবে ক্লাবের সাথে বসে চিনাতে, কিন্তু আমাদের ম্যানেজারদের নিয়ে ওইখানে কখনো ওইভাবে কল করে নাই, হয়তো বা ক্লাস অফিসিয়ালরা ওইখানে বসেছিল, বাট সেটা আমাদের সাথে অবগত নাই। বাট যখন তামিম এসে প্রথমে আমাদের চিঠি পাঠাইছে সিসিডিএম থেকে যে আমরা ক্লাবে সব মানে অর্গানাইজারদের সাথে বসতে চাই, ম্যানেজারের সাথে বসতে চাই, টিমের রিপ্রেজেন্টেটিভ যারা আছে তাদের সাথে বসতে চাই, দেন আমরা সবাই এগ্রি করছি এবং গেছি, ওইখানে একটা ভালো মানে ফলপ্রসূ মিটিং হয়েছে আর কি ওর সাথে, সেই হিসেবে আমরা একটা ডেট মানে কুইক প্রম্পট একটা ডিসিশন তারা নিয়ে নিচ্ছে আর কি। আবার একটু খেলায় ফিরতে চাই। আপনি বলছেন যে ভালো দল গড়েছেন, আপনাদের বোলিং লাইনটা পুরোটা চেঞ্জ করেছেন, শরীফুলের ইনক্লুশন, সৌম্য সরকারের ইনক্লুশন। সৌম্য সরকার জাতীয় দলে অনেকদিন ধরে মানে এখান দিয়ে মাঝখান দিয়ে একটা গ্যাপ পড়ে গেছে, খেলার মধ্যে ছিল না। আজকে আমরা দেখলাম যে হচ্ছে একটা ভালো একটা প্র্যাকটিস ম্যাচ ছিল। সব কিছু মিলে আসলে দলের উপর আসলে কাদের উপর খুব বেশি নজর থাকবে আপনাদের, কাদের উপর ভরসার সেই জায়গাটা বেশি থাকবে? ওদেরও আসলে তো ওদের উপরে তো ভরসা সবসময় আছে, ওদের তো আর পরীক্ষা করার কিছু নাই, ওরা প্রুফ প্লেয়ার সবাই, তো ওরা ইনশাল্লাহ ওরা নিজেদের পারফর্ম তো করার জন্যই অবশ্যই খেলবে। সো ওরা ভালো খেললে ওদের উপরে তো একটা আমাদের আলাদা একটা হোপ আছে, সো ওরা আশা করি ভালো খেলবে ইনশাল্লাহ। ওরা সবসময় বড় ক্লাবে খেলতে চায়, বড় মানে এনভায়রনমেন্টে ওরা সবসময় পারফর্ম করে আর কি। আর একটা বিষয়ে মোহামেডানের কথা বলছিলেন, প্রাইম ব্যাংকও দেখলাম যে হচ্ছে বেশ ভালো দল গড়েছে, সেটা একটা থ্রেট হতে পারে কিনা? বড় না, থ্রেট তো এখন প্রিমিয়ার লিগে তো সবাই থ্রেট আর কি, এখানে আসলে কাউকে আপনি ছোটোভাবে দেখতে পারবেন না। সো যে টিমই হোক সবাইকে আপনার মাঠে খেলেই প্রুভ করতে হবে, যেদিন যে ভালো খেলবে সেই টিমই কিন্তু জিতবে। এখানে যারা খেলে প্রিমিয়ার লিগে সবাই কিন্তু ক্যালিবার, এখানে আপনি একদিন আপনি পারফর্ম খারাপ করবেন বা আপনি টিম রান করবেন না, ওইটা নিয়ে আপনি জিততে পারবেন এটা কিন্তু আশা করা যায় না। সো এখানে আপনার পারফর্ম করতেই হবে, আর চ্যাম্পিয়ন হওয়ার জন্য আপনার আলাদা একটা সবসময় একটা রিদমে থাকতে হয়, বা শুরু থেকে একটা পারফর্মে একটা যে সেটা শেষ পর্যন্তই আমার মনে হয় যে ধরে রাখতে হয়। লাস্ট ইয়ার ধরেন আমরা 16টা ম্যাচ খেলছি সুপার লিগ সহ, সো আমরা 2টা ম্যাচ আসছি শুধু ফার্স্ট লিগে আর কি, সুপার লিগে আমরা 5টা ম্যাচই জিতছি 6টার মধ্যে।
সো দেখেন ডিফারেন্স কিন্তু খুব বেশি ছিল না, লাস্ট ম্যাচে কিন্তু ডিসাইড হয়েছে আর কি, মোহাম্মদ আরামানি লাস্ট ম্যাচে ডিসাইড হয়েছে উইথ দ্য চ্যাম্পিয়ন আর কি। সো সেইখানে আর কি লাস্ট ম্যাচে ওদের পয়েন্ট কিন্তু আমাদের জাস্ট 2 পয়েন্ট ডিফারেন্স ছিল। সো লাস্ট ম্যাচে আমরা জেতাতে দেন 4 পয়েন্ট ডিফারেন্স হয়েছে, দেন আমরা লিগ আর কি চ্যাম্পিয়ন হয়েছি আর কি। সো ভেরি কম্পিটিশন লিগ এটা। কম্পিটিশন লিগ অবশ্যই, এবং বাংলাদেশের মানে পরবর্তী ধাপে যাওয়ার জন্য ক্রিকেটারদের যে পরবর্তী ধাপ থাকে জাতীয় দলে যাওয়ার জন্য, সেটার বড় একটা সূতিকাগার এটা বলতে পারি আমরা যে ডিপিএল ঢাকা প্রিমিয়ার লিগ। অবশ্যই এই পারফর্মটা কিন্তু সবসময় আপনার মানে কাউন্ট করে দেখবেন যে প্রিমিয়ার লিগের পারফর্মটা কিন্তু সবাই ভ্যালু দেয় এখানে। এখানে সব করে যে 12টা টিম খেলে 12টা টিমই কিন্তু কম্পিটিশন টিম, এখানে সবাই কেউ কাউকে ছাড় দেয় না, প্রত্যেকটা প্লেয়ারই বলেন বা যা মানে অফিসিয়াল বলেন সবাই কিন্তু এই লিগটা মানে একটা আলাদা একটা কম্পিটিশন থাকে, মাঠে এনভায়রনমেন্টই ডিফারেন্ট থাকে আর কি। সো এই লিগটা না হলে আপনার প্লেয়ার আসলে কি কোথায় মানে পার্টিসিপেট করবে বা কোথায় কম্পিটিশন করবে। সো এটা তারা একটা ভালো উদ্যোগ যে অ্যাটলিস্ট খেলা চালা শুরু করতেছে এবং লিগ খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ হোপফুলি স্টার্ট হবে আর কি। হান্নান সরকার তো প্রধান কোচ হিসেবে থাকছেন আবাহনীতে, সেই সাথে আর কে কে আছেন আপনাদের কোচিং প্যানেলে এবার? কোচিং প্যানেলে আমাদের গত বছর সবাই আছে, ম্যাক্সিমাম 2-1 যারা ন্যাশনাল টিমে চলে যাচ্ছে, যেমন আমাদের ইফতি টেনা ছিল ন্যাশনাল টিমে, হয়তো বা ওইখানে বিজি থাকবে এই দিক থেকে আর কি। আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল তারেক আজিজ বোলিং কোচ, ও এই বছর হজে যাচ্ছে আর কি, সো ওকে আমরা মিস করবো আর কি। সো আর বাকি সবাই আছে আর কি, ওইখানে 1-2 আমাদের নতুন ইনক্লুশন হবে আর কি। এখনো পর্যন্ত কি সেটা হয়েছে বা কথা হয়ে আছে, বাট ওইটা হয়তো বা আমরা ফাইনাল স্টেজে যায়নি? জি। আরেকটা জিনিস একটু জানতে চাইবো যে আপনার হান্নান ভাইকে একটা জিনিস দেখি যে তার মোটামুটি একটা পছন্দের ডেকোরেশন থাকে বলা যায় নিজের মতো করে, তিনি অনেক আগে থেকে চিন্তা করে রাখেন। সেই জায়গায় আবাহনীকে আসলে কোনো ব্রেক পোয়াতে হয় কিনা, যে তার চাওয়া মিলছে না এরকম কোনো? কিছুটা তো থাকে, এখন সবসময় তো দেখেন যে বাজেটের একটা ব্যাপার আছে, টিমগুলো করে তার তো একটা নিজস্ব বাজেট আছে। এখন সবসময় আপনি ভালো টিম করতে গেলে একটা ভালো বাজেট এখানে অবশ্যই লাগে। তারপরেও তো কিছুটা থাকে, যখন আরও ভালো বাজেট হলে, বাজেট বড় থাকলে আপনি টিম আরও যত বড় করতে পারেন ইনশাল্লাহ, সেটা সমস্যা না। কিন্তু বাজেটের লিমিটেশন থাকলে তো আপনি এখানে সব কিছুর গুছাই করতে হয়। সো এই জিনিসটা হান্নান খুব ভালো করে, ও মানে ক্যালকুলেশন খুব ভালো ওর আর কি। সো প্রত্যেকটা প্লেয়ারের সাথে ওরা মানে পার্সোনালি অনেক ইনভলভমেন্ট আছে, যেহেতু কোচিং লাইনে আছে। সো ওই জিনিসগুলো খুব ভালো গুছাই করতে পারে আর কি। সবশেষ ডিপিএলে একটা বায়োলজির আমরা সমস্যা দেখেছিলাম, বেশ কয়েকবার বসতে হয়েছিল মোহামেডানের বিভিন্ন ইস্যু নিয়ে। এবার কি আপনারা আসলে বায়োলজ নিয়ে পুরোপুরি ক্লিয়ার? মাঠে খেলা গড়ানো, মাঠের মাঝখানে নিয়ম চেঞ্জ হওয়া, এই বিষয়গুলো আসলে কতটা অস্বস্তিতে ফেলে বা না, কিছু বায়োলজি যা থাকে একদিন আপনার প্লেইং কন্ডিশন যেটা বলে, প্লেইং কন্ডিশন প্রত্যেকটা খেলা আগে মানে একটা তো বেসিক কন্ডিশন আছে। সো প্রত্যেকটা লিগের আগে কিন্তু একটা মানে প্লেইং কন্ডিশন থাকে, সো ওইটার বাইরে যাওয়ার সুযোগ নাই তো আপনার। আপনার মনে আছে কিনা আমি জানি না, গতবার একটু কিন্তু এরকম সমস্যা হয়েছিল বায়োলজ নিয়ে, বা হচ্ছে একটু চেঞ্জ করার সেই অনেক বৈঠক হয়েছে, মানানোর বিষয় হয়েছে। আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলেন আপনি মাঠের ইনসিডেন্ট নিয়ে আর কি, ওইটা তো আসলে এখন মাঠের ইনসিডেন্ট, ওইটা তো ম্যাচ রেফারি আছে, আম্পায়ার আছে, তাদের তো একটা নিজস্ব গাইডলাইন আছে। সো ওইটার বাইরে আপনি যেতে পারবেন না, ওইটা গাইডলাইনই থাকতে হবে আর কি। এর বাইরে যেটা একটা মানে একটা ইনসিডেন্ট যে নিয়ে বলতে চাচ্ছিলেন, সেটা ওরা ডিসিশন পরে নিছে আর কি, যেটা নিয়ে মানে প্রথমে কথা হয়েছিল যেটা আসলে ঠিক হয় নাই। সো ওইটা গাইডলাইনের বাইরে আপনি গেলে ওইটা নিয়ে আপনি কেউই আসলে অ্যাকসেপ্ট করবে না সেটা আর কি। আপনারা নিশ্চয়ই ক্লাব হিসেবেও চাইবেন যে কোনো ক্লাবের বিপক্ষেই যেতে পারে বা যে কোনো ক্লাবই চাইতে পারে, সেই জায়গায় প্রতিটা ক্লাবই তো চাইবে বায়োলজ। হ্যাঁ, ওটার উপরে বাইরে যাওয়ার সুযোগ নেই আসলে, ওটার বাইরে আপনি যেতে পারবেন না। ওটা মানে বাইরে গেলে কোনো টিমই আপনাকে অ্যাকসেপ্ট করবে না আর কি ওইটা। আচ্ছা, তামিম ইকবাল যখন আপনাদের ডিপিএল এর কথা বলছিলেন, বেশ কিছু সুযোগ সুবিধার কথা বলছিলেন, অ্যাম্বুলেন্সের কথা বলছিলেন, এর বাইরে আর কি কি সুযোগ সুবিধার কথা বলছিলেন এবং কতটা জরুরি? যেটা আসলে মাঠের একটা ইনসিডেন্ট, ও নিজেও কিন্তু একটা সাফারার আর কি, আমাদের প্রেসিডেন্ট, সেও কিন্তু মাঠে খুব মানে মুমূর্ষু অবস্থা থেকে আল্লাহ তাকে ফিরে আনছে, সেটা একটা ইনসিডেন্ট ঘটছে। তারপর আমাদের এবার বিপিএল এর মাঝে দেখেন আমাদের একজন সিনিয়র কোচ জাকি ভাই, ঢাকা ক্যাপিটালসের কোচ ছিল, তিনিও কিন্তু মাঠেই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সো আর এবার তো গরমের সিজন, এমনি মাঠে কিন্তু একটু হিউমিডিটি সবসময় বেশি থাকে। সো এবার তো আমি যেটা বলছি যে মাঠে প্রত্যেকটা মাঠে অ্যাটলিস্ট একটা মানে আইসিইউ লেভেলের অ্যাম্বুলেন্স থাকবে, যেটাকে ফুল সাপোর্ট দিতে পারবে আর কি। কোনো রকম ইনসিডেন্ট হলে যেন ওই সাপোর্টটা তারা অ্যাটলিস্ট দিতে পারে আর কি। এছাড়া এই সুবিধার বাইরে আমাদের গত যেরকম টিমকে একটা প্রত্যেকটা ক্লাবকে একটা অ্যামাউন্ট যেটা বোর্ড থেকে দিত, সেটাও সে বাড়িয়ে দিয়েছে, এটা একটা করে দিচ্ছে। এবং সে আরেকটা জিনিস করছে, এবার মাঠে প্রত্যেকটা মাঠে লাঞ্চের ব্যবস্থা করছে, যেটা বোর্ড থেকে করবে আর কি, যেটা ক্লাব নিজস্বভাবে করতো। কিন্তু বিকেএসপিটি গেলে দেখা যায় কি ওইখানে ওইভাবে ওই ভালো মানের লাঞ্চটা প্রোভাইড করা সম্ভব হয় না। দেখা যায় যে এই ন্যাশনাল প্লেয়ার প্রত্যেকটা ন্যাশনাল প্লেয়াররা খেলে, বড় মানের প্লেয়াররা খেলে, সো ওই আশেপাশে সারাউন্ডিং যা লাঞ্চ আছে ওইটাই ম্যানেজ করে
দিতে হয় টিমগুলো। সো এই দিকটা সে একটু গুরুত্ব দিয়েছে, সে পার্সোনালি বলছে যে না, আমরা অ্যাটলিস্ট মাঠের লাঞ্চটা আমরা একটা ভালো জায়গাতে প্রোভাইড করব, আর এই মেডিকেল এই টিমটা এই মেডিকেল সাপোর্টটা যেন ফুল সে দিবে আশা করি। এটা ক্রিকেটারদের জন্য আসলে কতটা স্বস্তির? অবশ্যই স্বস্তির বিষয়। মাঠে যখন প্লেয়াররা খেলে, বাইরে কিন্তু সারাউন্ডিং অনেক কাজ থাকে, আপনি দেখেন এগুলো কিন্তু প্লেয়াররা খুব একটা মানে যারা আমরা ম্যানেজার লেভেলে কাজ করি তাদের কিন্তু আমরা এই জিনিসগুলোকে বুঝতেই দিই না। সব কিছু আমাদের অ্যারেঞ্জ করে বা ম্যানেজ করে সব কিছু রেডি করে রাখতে হয়। ওরা তো আমরা চাই যেন ওরা ভালো সাপোর্টের দিকটা পাক, যেন মাঠে ভালো পারফর্মটা করতে পারে। কিন্তু এগুলোর বিষয় যদি ওদের কোনো দিকে হ্যাম্পারে, ওরা কিন্তু ওই কনসেন্ট্রেটটা তখন ব্রেক হয়ে যাবে ওদের জন্য। মাঠে যা যদি একটা ভালো ফিল না করতে পারে, সো কী পারফর্ম করবে আসলে। সো এই দিকটা কিছু জিনিস থাকে যেগুলো বিহাইন্ড দ্য সিন আমাদের কাজ করতে হয়, সেটা পুরো টিম ওয়ার্কেই আমাদের এই কাজগুলো গুছাই নিতে হয়। তাহলে একটু পুরনো দিনে ফিরে যেতে চাই। আপনি তো অনেকদিন ধরে ম্যানেজার হিসেবে আছেন, বিভিন্ন দলের সাথে কাজ করেছেন। মাঠে সবচেয়ে বেশি বা দলের কাকে হ্যান্ডেল করা টাফ আপনার জন্য? ম্যানেজারের অনেক কাজ থাকে, প্লেয়ারকে হ্যান্ডেল করা, এটা লাগবে ওটা লাগবে, অনেক কিছু থাকে। কাকে আপনার মানে আপনার ক্যারিয়ারে বা কাকে সবচেয়ে বেশি মনে হয়েছে টাফ একটু হ্যান্ডেল করা? এই ক্ষেত্রে আসলে কি, আমরা যখন কাজ করি সবাইকে সবার জিনিসটা আমরা একভাবে দেখতে হয়। আর মাঠে খেলার সময় ধরুন খেলা শুরু হওয়ার আগেই যত কাজগুলো কিন্তু বেশি থাকে, শুরু হয়ে গেলে আর ওই আপনার ওই পেশাটা কখনোই থাকে না। তখন তো আমরা প্রিপারেশনটা আগেই নিয়ে ফেলি, আর মাঠে যা যা রিকোয়ারমেন্ট থাকে ওগুলো তো আমরা ইনশাআল্লাহ আগেই প্রস্তুত করে রাখি আর কি। তো এই দিকটা সবার জন্যই একই আমরা জিনিসটা করি, এখানে কারোর সাথে কোনো কিছু আসলে সেরকম প্রবলেম হয় না আশা করি। না, প্রবলেমের কথা বলছি না, আপনি হয়তো বা নাম নিতে যাচ্ছেন, টাফের কথা বলছি। আমি একটু তাহলে অন্যভাবে যদি প্রশ্নটা করি, একটু যদি সহজ কাকে হ্যান্ডেল করা, মানে কার সাথে আসলে মাঠে খুব বেশি ইজি। আমরা দেখি যদি পঞ্চপাণ্ডবের কথা বলি, যা বড় বড় স্টারদের কথা বলি, তাদের মধ্যে থেকে আসলে কার সাথে মাঠে কাজ করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য মনে হয়, একটু ভালো মনে হয়, যে না এটা কমফোর্ট জোন আসলে থাকে? কি মানে আমার ক্ষেত্রে বলি, আমি আমার কারোর সাথে মানে খুব মানে আলাদা মানে কোনো রকম যে আলাদা বেগ কখনো পেতে হয় নাই। এই যে রিয়াদরা বলেন, তারপরে লিটন দাস বলেন, সবাই কিন্তু কম বেশি বিসিএলে ম্যানেজার ছিলাম, ওরাও আমার আন্ডারে খেলতে মানে ছিল অ্যাজ এ টিমে মেম্বার হিসাবে। সো সবাই খুব এখানে মানে হেল্পফুল। আর ওরা জিনিসটা এখন সবাই মানে বোঝে আসলে, একটা প্রফেশনাল জায়গায় যখন চলে যায় তখন ওরাও বোঝে যে আসলে আমাদের কোন জিনিসগুলো যা কোন জায়গা থেকে কোন জিনিসগুলো দরকার। সো ওরা নিজস্ব কিছুতে কিন্তু ওরা গোছানো থাকে সবসময়। আর আমরা বিয়ার ম্যাচের আগেই সব প্রিপারেশনটা নিয়ে রাখি, তো সো ম্যাচে আমাদের খুব একটা প্রবলেম হয় না। ইন বিটুইন যদি কোনো কিছু হয় সো এটা আমরা ম্যানেজ করে নিয়ে আসা আর কি। আর গতবার আমরা দেখেছিলাম যে ডিপিএলে একটা আর্থিক সংকটের জায়গা ছিল, ক্লাবগুলো খুব বেশি টাকা দিয়ে প্লেয়ার নিতে পারছিল না, অনেক ভালো ভালো প্লেয়ারকে দেখেছি আমরা অনেক কম দামে তাদেরকে চুক্তি করাচ্ছিল। এবারের আসলে অবস্থাটা কি? এবার তো আসলে ক্লাবগুলো সবাই খেলার জন্য উন্মুখ। এবছর তো বড় বড় টিমগুলো সবাই খুব ভালো টিম করছে, মহারম ভালো টিম করছে, প্রাইম ব্যাংক বলছি, তারপর লিজেন্ড অফ রূপগঞ্জ প্রথমে ভালো টিম করার কথা ছিল, ইন দ্য মিটে হয়তো কেন চাই না তারা হয়তো অত ওরকম টিম করবে না। আবারই আমরা ইনশাল্লাহ ভালো টিম করেছি। সো আশা করি পেমেন্টে গত বছর একটু প্রবলেম হয়েছে, যেটা অনেক প্লেয়ারই তাদের মন মতো পেমেন্টটা তারা পায় নাই। সো এই বছরটা আশা করি ওইরকম হবে না। কিন্তু যদি এখানে ধর কম্পিটিশন এটা একটু থাকতো, সেখানে আমার মনে হয় প্লেয়াররা আরেকটু তাদের প্রতি এটা থাকতো। যেহেতু রেলিগেশন নাই, সেই ক্ষেত্রে আপনার কিছুটা এখানে একটু করবে আর কি। নাহলে যেহেতু কম্পিটিশন থাকলে তখন প্রত্যেকটা টিমই চাইতো যে আমি আরও 2-3টা ব্যাকআপ প্লেয়ার ভালো প্লেয়ার নিয়ে রাখি। সো কখন ইন বিটুইন মানে কেউ ইনজিউর্ড হতে পারে, বা সেই দিকটায় মনে হয় কিছুটা আমার মনে হয় একটু ঘাটতি হবে আর কি। আর এবার একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, একটু বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ নিয়ে একটু কথা বলতে চাই, যে আসলে নিউজিল্যান্ড একটা আনকোড়া দল নিয়ে এসেছে, এই সিরিজটা কেমন হতে যাচ্ছে, কি মনে হয় কেমন করবে বাংলাদেশ? বাংলাদেশ আশা করি ভালো করবে। আর নিউজিল্যান্ডকে আপনার ছোটো করার কিছু নাই, ওরা তো বড় টিম, ওরা আনকরা বলতে এখানে কিছু নেই। যাকেই আনবেন ওরা প্রুভ ন্যাশনাল টিমে খেলা মানুষ, প্রত্যেকটা প্লেয়ারই এখানে প্রুভ হয়েই ন্যাশনাল টিমে আসে আর কি। সো ওরা এখানে পারফর্ম, যারা নতুন প্লেয়ার আনবেন ওরাও কিন্তু পারফর্মের জন্যই ওদের জায়গাটা আরও মানে এস্টাবলিশ করার জন্যই খেলবে। সো ওরাও এখানে সহজ হবে না আশা করি আমার মনে হয়। কন্ডিশন উইকেটকে একটু পার্থক্য করে দিতে পারে? কন্ডিশন একটু পার্থক্য করতে পারে, যখন এখানে আমাদের অনেক এখন গরমের সিজন চলে আসছে, ওরা কিন্তু এতটা গরমে মানে অভ্যস্ত না। সো এইখানে একটা হতে পারে আমার মনে হয় আর কি। আর উইকেটের আচরণ আমরা তো সবসময় জানি যে নিউজিল্যান্ড স্পিনে একটু দুর্বল, বাংলাদেশ কি সেই সুযোগটা লুফে নেবে নাকি? এখন আসলে সুযোগ তো স্পিনে একটু দুর্বল, হ্যাঁ বলে, আবার ওদেরও কিন্তু ভালো স্পিনার ছিল, ওরা কিন্তু ভালো ভালো স্পিনার আগেন্স্টে খেলছে সবসময়, দেখেন ওয়ার্ল্ড কাপে বলেন এখানে বলেন। সো ওরা ওইখানে কিছু খুব একটা বেগ ওদের পেতে হয় না আসলে। আর আমাদের স্পিন তো একটু আমাদের অবশ্যই ভালো, আমাদের হোম সাইড এখানে একটা আমাদের একটা অবশ্যই একটা দিক থাকবে। সো আমাদের টিম ইনশাল্লাহ ভালো করবে আশা করি। নাহিদ রানাকে জানতে চাই, পিএসএল এ নাহিদ রানাকে আসলে কেমন দেখছেন? পিএসএল খুব ভালো বোলিং করছে, ওর প্রশংসা পিএসএলে অনেক বড় বড় প্লেয়াররাই করেছে। আপনার বড় বড় ওয়াকার ইউনুস, তারপরে মানে রমিজ, যারা যারা ওইখানে ছিল, হ্যাঁ অনেক বড় বড় প্লেয়াররা কিন্তু ওর এবার খুব প্রশংসা করছে, ওর গতি এবং ওর যে আগের চেয়ে অনেক ম্যাচুরিটি। সো সবাই ইনশাল্লাহ ভালো করছে, আশা করি এখানেও ভালো করবে ইনশাল্লাহ।
নাহিদ রানাকে যদি আমরা যেভাবে দেখছি যে তার যে গতি, ইনজুরির প্রবণতা আসলে এরকম পেসারদের আসলে কেমন থাকে বা ক্যারিয়ারের জন্য একটা বড় এটা আসলে ইনজুরিটা তো এখানে পেস বলার দিকটা ইনজুরিটা সবসময় এখানে একটু থাকে, বাট এখন হয়েছে কি আমাদের প্রত্যেকটা যখন আমাদের ট্রেনাররা আছে, আমাদের ব্যাকআপ যার প্ল্যান আছে, ওদের কিন্তু একটা ওয়ার্কিং একটা গাইডলাইন থাকে। আগে যেরকম ইনজুরিটা বেশি ছিল, আগে কিন্তু কোনো মানে ওয়ার্ক গাইডলাইন কম ছিল আমাদের সময়ের সঙ্গে বলতেছি। এখন দেখেন যে ওরা 2টা ম্যাচ খেলবে বা ওদের একটা ব্রেক দরকার, ওইখানে কিন্তু ঠিকই ওদের ওই ব্রেকটা নিতে হবে। বা ওদের 20 ওভার বলিং করছে বা 40 ওভার ওয়ার্কলোডে বলিং আসছে, তারপর কিন্তু ওই ব্রেকটা ওদের রেস্ট নিতেই হবে। সো ওটা রিকভারি করার জন্য ওরা ওইখানে কোনো ছাড় দেয় না এখন ন্যাশনাল টিমে। শরীফুলও একই দলে আছে, শরীফুলকে নিয়ে বলছিলাম আপনার দলে এবার খেলবে। শরীফুল পিএসএল আসলে খুব নামের সাথে সুবিচার করতে পারেনি, খুব খারাপ করেছে আমি সেটা বলবো না, নামের প্রতি সুবিচার করতে পারেনি, এটা একটা আপনাদের শঙ্কার জায়গা হতে পারে কিনা? না, ওইটা আসলে শঙ্কার জায়গা আমি মনে করি না, কারণ ডোমেস্টিক এবার প্রিমিয়ার বিপিএলও ভালো খেলছে, গতবার প্রিমিয়ার লিগও ভালো খেলছে। সো ওরা আসলে এই জিনিসটা রিকভারি করে ফেলবে আমার মনে হয় আর কি। যেটা ম্যাচ কিছু ব্যাট পা যায়, একটা 2টা ম্যাচে খারাপ খেলতেই পারে, বা পিএসএল হয়তো বা ওর নতুন জায়গা, ওইখানে হয়তো বা কিছুটা ওর হয়েছে, বাট এখানে আশা করি ওইটা হবে না ইনশাল্লাহ। আপনারা যে দলটা চেয়েছিলেন, যেরকম দল চেয়েছিলেন গোছাতে, সেই দলটাকে পেয়েছেন, আর কাকে কাকে টার্গেট করছেন আর নতুন কাউকে? না, এখন আর টার্গেট করার সুযোগ খুব একটা নাই। আপনি দেখেন 18 তারিখ দলবদল দিয়ে দিচ্ছে, 18, 19, 2 দিন কিন্তু দলবদল এই মাসেই। আর আছে হয়তো বা এই যে আজকে 13 তারিখ, 4 days অনলি। সো টিম গোছানো হয়ে গেছে এইখানে আমাদের, আর ইনশাল্লাহ আর ইনক্লুডের জায়গা নেই, কারণ আপনি বেস্ট তো 11 জনকে খেলাইতে হবে, এর বাইরে আপনি বড় বড় প্লেয়ার নিয়ে বসায় রাখার মতো অপশন নেই। সো বেস্ট 11 রেখে ব্যাকআপ যেটা রেখে সেটা মানে একটা গোছানো হয়ে গেছে আমাদের, আশা করি। লালু ভাই পিসিআর থেকে বলছে আমাদেরকে একটা বিরতি নিতে হবে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।